আমরা ডিজাইন অফ কংক্রিট স্ট্রাকচার 2 এর লেসন 3 তে ডিজাইন অফ ফুটিং নিয়ে আলোচনা করছি। আহ, এই লেসনে আমরা 13.2 অর্থাৎ নাদিম হোসেনের যে বইটা আছে সেই নাদিম হোসেনের বইয়ের 13.2 নম্বর যে এক্সাম্পলটা আছে সেই এক্সাম্পলটা নিয়ে আলোচনা করব। তো এই এক্সাম্পলে যেটা বলা হয়েছে, ডিজাইন এ স্কোয়ার সিঙ্গেল ফুটিং টু সাপোর্ট অ্যান 18 ইঞ্চি স্কোয়ার টাইড ইন্টেরিয়র কলাম রিনফোর্সড উইথ 8 নাম্বার 9 বার্স। অর্থাৎ একটা স্কোয়ার শেপের সিঙ্গেল ফুটিং ডিজাইন করতে বলা হয়েছে, যে ফুটিংটা কিনা একটা 18 ইঞ্চি স্কোয়ার টাইট কলামকে সাপোর্ট দিচ্ছে এবং এটা হচ্ছে একটা ইন্টেরিয়র কলাম, যে কলামে 8টা 9 নম্বর বার ব্যবহার করা হয়েছে। দ্য কলাম ক্যারিজ অ্যান আনফ্যাক্টরড এক্সিয়াল ডেড লোড অফ 245 কিপ অ্যান্ড অ্যান এক্সিয়াল লাইভ লোড অফ 200 কিপ। এই কলামের ভিতরে 245 কিলো পাউন্ড ডেড লোড আছে এবং 200 কিলো পাউন্ড লাইভ লোড অ্যাপ্লাই হচ্ছে। The base of the footing is 4 feet below final grade and the allowable soil pressure is 5 kSF. অর্থাৎ ফুটিং এর যে বটম লেভেল, সেই বটম লেভেলটা মাটির সারফেস থেকে 4 ফিট নিচে আছে এবং সেই 4 ফিট নিচে মাটির অ্যালাউবল সয়েল প্রেসার হচ্ছে 5 kSF. Use normal weight concrete with a prime C4 KSI and FY 60 KSI. নর্মাল ওয়েট কংক্রিট ব্যবহার করে ফুটিংটাকে ডিজাইন করতে বলা হয়েছে, যেখানে কংক্রিটের আলটিমেট স্ট্রেংথ হবে 4 KSI এবং স্টিলের ইল্ড স্ট্রেংথ হবে 60 KSI। তো প্রথমত আমাদের এটার জন্য প্রথম স্টেপে ইফেক্টিভ সয়েল প্রেসার ক্যালকুলেশন করতে হবে। তো ইফেক্টিভ সয়েল প্রেসার হচ্ছে অ্যালাউবল সয়েল যে প্রেসারটা দেওয়া আছে, সেই অ্যালাউবল সয়েল প্রেসার থেকে ফুটিং এর ওয়েট এবং সয়েলের যে ওয়েটটা আছে সেটা বাদ দিতে হবে। অর্থাৎ এই যে ফুটিংটা আছে, এই ফুটিংটা যে মাটির নিচে মাটির উপরে আছে, সেই নিচের অংশের মাটির বিয়ারিং প্রেসার দেওয়া আছে এবং সেই মাটির উপরে মূলত এই ফুটিং এর ওজনটাও পড়বে এবং এই ফুটিং এর উপরে যতটুকু অংশ সয়েল দিয়ে ভরাট করে আছে তার ওজনও পড়বে। তো এই জন্য অ্যালাউবল প্রেসার থেকে ফুটিং এর ওয়েট এবং তার উপরে যে সয়েল আছে সেই সয়েলের ওয়েটটাকে বাদ দিতে হবে। তো আমার ফুটিংটা যেহেতু আরসিসি, আরসিসির একক ওজন হচ্ছে 150। আর আমরা যেহেতু ফুটিং এর ডিজাইন করব, জানি না যে ফুটিং এর ওয়েট থিকনেস আসলে কত হবে। তো এই জন্য প্রাথমিকভাবে ধরে নেওয়া হচ্ছে যে ফুটিং এর ডেপথ হবে হচ্ছে 2 ফিট। তো এই ধরে নেওয়ার ভ্যালুটা আসলে কত হবে, এটা যে কোনো একটা রিজনেবল ভ্যালু ধরে নিলেই চলবে। বাট সহজে বোঝার জন্য কলামের যে সাইজটা সাধারণত হয়, সেই কলামের সাইজের সমান বা তার তুলনায় একটু বেশি বা কম ধরে নিলেই চলবে। তো বইতে এখানে 2 ফিট বা 24 ইঞ্চি ধরে নেওয়া হয়েছে। সো 2 ফিটের ওজন হচ্ছে 2 ইন্টু 150, এটা হচ্ছে আরসিসির একক ওজন, যেটা পাওয়া গেল 300 পিএসএফ। এবং ফুটিংটা যেহেতু 4 ফিট মাটির নিচে আছে, তাহলে 4 ফিট থেকে 2 ফিট চলে গেলে সয়েল দিয়ে ভরাট করতে হবে হচ্ছে 2 ফিট। তো সয়েলের একক ওজন সেটা আমরা ধরে নিচ্ছি 100 পিসিএফ। এটা কাছাকাছি 100 এর কাছাকাছি যে কোনো ভ্যালু ধরে নিয়ে আমরা প্রাথমিকভাবে হিসাবটা করতে পারি। এছাড়া মূলত সয়েল টেস্টের যে রিপোর্ট থাকে, সেই সয়েল টেস্টের রিপোর্টে মূলত সয়েলের ইউনিট ওয়েট, তারপরে যে লেভেলে ফুটিংটা হবে সেই সয়েল, সেই লেভেলে অ্যালাউবল প্রেসার, সব ইনফরমেশনই থাকে। প্র্যাকটিক্যাল কাজের সময় আমরা সেই রিপোর্ট থেকে মূলত অ্যালাউবল সয়েল প্রেসার এবং ইউনিট ওয়েটটা দেখে নিতে পারবো। তো 4 ফিট থেকে 2 ফিট যদি ফুটিং এর জন্য চলে যায়, থাকে হচ্ছে 2 ফিট, তাহলে 2 ইন্টু 100, সো মাটির ওজন পাওয়া যাচ্ছে 200 পিএসএফ। তো ইফেক্টিভ সয়েল প্রেসার বের করার জন্য আমাদের অ্যালাউবল সয়েল প্রেসার যেটা দেওয়া আছে 5 কেএসএফ, মানে 5000 পিএসএফ, সেখান থেকে ফুটিং এর জন্য 300 আর হচ্ছে সয়েলের জন্য 200, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে ইফেক্টিভ সয়েল প্রেসার থাকে হচ্ছে 4500 পিএসএফ। দ্বিতীয় ধাপে এসে আমাদের ফুটিং এর এরিয়া অর্থাৎ ফুটিং এর ডাইমেনশন বের করতে হবে। সো ফুটিং এর এরিয়া বের করতে গেলে আমাদের অ্যাকচুয়াল যে লোড আছে অর্থাৎ ডেড লোড এবং লাইভ লোড, সেই ভ্যালুকে ইফেক্টিভ সয়েল প্রেসার দ্বারা ভাগ করতে হবে। সো ডেড লোড দেওয়া আছে 245 কিপ এবং লাইভ লোড দেওয়া আছে 200 কিপ, যেটা টোটাল লোড দ্বারা হচ্ছে 445 কিপ। এটাকে ইফেক্টিভ সয়েল প্রেসার 4500, দ্যাটস মিন 4.5। যেহেতু এটা উপরে কিপ এককে আছে, তাই নিচে কিপ এককে রাখতে হবে। সো ফুটিং এর এরিয়া পাওয়া যাচ্ছে 98.9 স্কয়ার ফিট। তো যেহেতু এখানে একটা স্কয়ার ফুটিং ডিজাইন করতে বলা হয়েছে, তো এটাকে যদি আমরা স্কয়ার রুট করি, তাহলে একটা ফুটিং এর সাইড পাওয়া যাবে 9.94 ফিট। সো এটাকে রাউন্ড আপ করে 10 ফিট পর্যন্ত ধরে নেওয়া যেতে পারে। তো আমরা রাউন্ড আপ করার সময় খেয়াল রাখবো যে এটা যেন পূর্ণ সংখ্যায় হয় বা
9.5, 9.75, 10 অর্থাৎ 0.25 ইন্টারভেল পর পর আমরা এটাকে রাউন্ড আপ করতে পারি। তো এখানে মূলত ফুটিং এর প্ল্যানটা এবং সেকশনটা দেখানো আছে। 3 নম্বর স্টেপে গিয়ে আমাদের বের করতে হবে নেট আপওয়ার্ড প্রেসার। সো আলটিমেট লোড ইজ ইকুয়ালস টু 1.2 ডেড লোড ইন প্লাস 1.6 লাইভ লোড। সো ইকুয়েশন দিয়ে আমরা আলটিমেট লোডের ভ্যালু বের করলাম 614 কিপ। সো নেট আপওয়ার্ড প্রেসার হচ্ছে PU ডিভাইডেড বাই এরিয়া, অর্থাৎ আলটিমেট যে লোডটা পাওয়া যাবে সেই আলটিমেট লোডকে ফুটিং এর যে ফাইনাল এরিয়াটা আছে সেই এরিয়া দ্বারা ভাগ করতে হবে। তো ফুটিং এর যেহেতু এখানে 10 ফিট দৈর্ঘ্য প্রস্থ পাওয়া গিয়েছে, তাহলে 10 ইন্টু 10 ধারা এই 614কে ভাগ করলে আমরা নেট আপওয়ার্ড প্রেসার পাবো 6.14 কেএসএফ। এখন এই যে ডেপথটা প্রাথমিকভাবে ধরে নেওয়া হয়েছিল 2 ফিট অর্থাৎ 24 ইঞ্চি, এটাকে এখন চেক দিতে হবে। আমরা 2 ওয়ে শেয়ার চেক আর একটা হচ্ছে 1 ওয়ে শেয়ার চেক, এই দুই ধরনের শেয়ার চেকের মাধ্যমে ফুটিং এর যে থিকনেস আছে সেই থিকনেসটাকে ফাইনালাইজ করতে হয়। তো যদি ফুটিং এর থিকনেস ছিল হচ্ছে 24 ইঞ্চি, আমরা যদি ইফেক্টিভ ডেপথ বের করতে চাই তাহলে D ইজ ইকুয়ালস টু হচ্ছে H মাইনাস হচ্ছে ক্লিয়ার কভার মাইনাস হচ্ছে 1.5 ইন্টু বার ডায়ামিটার। তো 1.5 ইন্টু বার ডায়ামিটার মানে হচ্ছে যে বারটা ব্যবহার করা হবে সেই বারটা। তো হিসাবে সুবিধার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি যে কভারিং এবং হচ্ছে বার ডায়ামিটার সহ 1.5 ইঞ্চি অর্থাৎ মোট হচ্ছে 4.5 ইঞ্চি বাদ দিতে পারি। যেহেতু আমরা এখন পর্যন্ত বারের ডিজাইন করি নাই, এখানে যদিও ধরে নেওয়া হয়েছে যে 8 নম্বর বার, বাট সেই ক্ষেত্রে ট্রায়াল বেশি দিতে হবে। তো আমরা যদি এখানে প্রাথমিকভাবে 3 এবং বারের জন্য 1.5 ইঞ্চি ধরে টোটাল 4.5 ইঞ্চি বাদ দিই, তাহলে থাকে হচ্ছে 19.5 ইঞ্চি। সো পাঞ্চিং শেয়ার, যেটা আমরা নর্মালি জানি যে পাঞ্চিং শেয়ারটা হয় হচ্ছে কলামের ফেস থেকে চারিদিকে D/2 দূরত্বে, তাহলে পাঞ্চিং শেয়ারের পেরিমিটার হবে 4 ইন্টু সি প্লাস ডি, এটা হচ্ছে স্কোয়ার কলামের জন্য। আর যদি রেক্টেঙ্গুলার কলাম হয় তাহলে 2 ইন্টু C1 প্লাস ডি প্লাস C2 প্লাস ডি। তো এইভাবে আমরা পাঞ্চিং শেয়ার বের করলাম। এটার এই যে পরবর্তী পেজে পাঞ্চিং শেয়ারের ভ্যালুটা দেওয়া আছে, যেমন কলামের ফেস থেকে চারিদিকে D/2 দূরত্বে এই পাঞ্চিং শেয়ারটা হবে। সো এটার দৈর্ঘ্য হবে C প্লাস ডি আর প্রস্থ হবে C প্লাস ডি, দুইটাই সেম, যেহেতু কলামটার শেপটা হচ্ছে স্কোয়ার। কলামটা যদি রেক্টেঙ্গুলার হতো তাহলে এটা হতো C1 প্লাস ডি, এটা হতো C2 প্লাস ডি, এভাবে আমরা বের করতে পারি। তো আলটিমেট শিয়ার ফোর্স ইজ ইকুয়ালস টু হচ্ছে PU মাইনাস QU ইন্টু C প্লাস ডি হোল স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ারের জন্য। আর যদি রেক্টেঙ্গুলার হয় তাহলে C1 প্লাস ডি ইন্টু C2 প্লাস ডি, অর্থাৎ পাঞ্চিং যে এরিয়াটা আছে সেই পাঞ্চিং এরিয়াটা এটার সাথে গুণ করতে হবে। সো PU এর ভ্যালু আমরা পেয়েছিলাম 614, এখান থেকে 6.14 ইউ এর ভ্যালু, আর C প্লাস ডি এটার যে ভ্যালু পাওয়া গেছে 3.125 স্কোয়ার, তাহলে এটার আলটিমেট শিয়ার ফোর্স পাওয়া যাচ্ছে 554 কিলোপাউন্ড। আমরা পাঞ্চিং শিয়ারের যে ফর্মুলাটা জানি, পাঞ্চিং শিয়ার ক্যাপাসিটি যে VU ইজ ইকুয়ালস টু 4 phi ল্যামডা ইন্টু স্কোয়ার রুট A প্রাইম C B নট ইন্টু D, সেখান থেকে আমরা D এর ভ্যালুটাকে বের করে নিতে পারি। সো রিকোয়ার্ড D এটা হচ্ছে পাঞ্চিং শিয়ারের জন্য, এটা হচ্ছে জাস্ট ইকুয়েশনটাকে রিভাইজ করে লিখলেই হয়। তো VU এর ভ্যালু পাওয়া গিয়েছিল 554 কিলো পাউন্ড, এটাকে পাউন্ডে নেওয়ার জন্য 1000 দ্বারা গুণ করতে হবে। 4 5 এর ভ্যালু 0.75, আর ল্যামডা যেহেতু নরমাল ওয়েট কংক্রিট, সো নরমাল ওয়েট কংক্রিটের জন্য এই ভ্যালুটা হবে 1। আর কংক্রিটের আলটিমেট স্ট্রেংথ A প্রাইম C 4000 দেওয়া আছে, B নট এটা আমরা ক্যালকুলেশন করে বের করেছি 150, সেটা হচ্ছে 19.5। এখানে আরেকটা ইকুয়েশন আছে D2, এখানে ইকুয়েশনগুলো দেখানো আছে, যদি বিটা এর ভ্যালু 2 সমান অথবা কম হয় তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, আর যদি বিটা এর ভ্যালু 2 অপেক্ষা বড় হয় তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। আর এখানে আরো একটা ফর্মুলা আছে, অর্থাৎ D1 এখানে অর দেওয়া আছে, এটাও D1 এর জন্য এটাও D1 এর জন্য। বিটার ভ্যালু যদি 2 কম হয় তাহলে এই ফর্মুলা, বড় হলে এই ফর্মুলা। আরেকটা ফর্মুলা আছে D2, এটা ইউজ করতে হবে। তো এখানে বিটা ধারা কি বোঝাচ্ছে, বিটা হচ্ছে রেশিও অফ লং সাইড টু শর্ট সাইড অফ দ্য রেক্টেঙ্গুলার কলাম, অথবা ফুটিং হলে ফুটিং এর ক্ষেত্রে। তাহলে লং সাইড ফুটিং এর যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, তার মানে 10/10 করলে বিটার ভ্যালু 1 হয়,
যেটা কিনা 2 অপেক্ষা ছোট। তার মানে আমরা D1 এর এই ফর্মুলাটা ইউজ করব, এটা ব্যবহার করার প্রয়োজন নাই। ফুটিংটা যদি রেক্টেঙ্গুলার হয় এবং সেই ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যদি 2 অপেক্ষা বড় হয়, তখন হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, তখন আর এটা ইউজ করার প্রয়োজন নেই। আর D2 সব ক্ষেত্রেই ব্যবহার করতে হবে। তো D2 এর এখানে একটা টার্ম আছে, সেটা হচ্ছে আলফা এস। এটা হচ্ছে কলামের পজিশনের উপরে ভিত্তি করে একটা কোএফিসিয়েন্ট। তো এই ভ্যালুটা, কলাম যদি ইন্টেরিয়র কলাম হয় তাহলে এই ভ্যালুটা 40 হবে, কলাম যদি এস কলাম হয় তাহলে 30, এবং কর্নার কলাম হলে 20। 40, 30, 20 এভাবে 10 10 করে আস্তে আস্তে কমতে থাকবে। আর যদি নর্মাল ওয়েট কংক্রিট ব্যবহার না করে স্যান্ড লাইট ওয়েট কংক্রিট ব্যবহার করা হয়, তাহলে ল্যামডার ভ্যালু 0.85, আর আদার্স লাইট ওয়েট কংক্রিটের জন্য 0.75। আমরা যেহেতু নর্মাল ওয়েট কংক্রিট নিয়েই ডিজাইনের কাজগুলো করে থাকি, বা প্র্যাকটিক্যালি সবগুলো নর্মাল ওয়েট কংক্রিটই মোস্ট অফ দ্য কেস ব্যবহার করা হয়ে থাকে, তাহলে ল্যামডা এর ভ্যালু আমরা এখানে 1 ধরবো, যেটা হচ্ছে কংক্রিট টাইপের উপরে ভিত্তি করে একটা মডিফিকেশন ফ্যাক্টর। তো এখানে D2 এর ফর্মুলা ছিল হচ্ছে VU2 ডিভাইডেড বাই ফাই আলফা এস ইন্টু ডি ডিভাইডেড বাই বি নট প্লাস 2 ইন্টু ল্যামডা স্কোয়ার রুট এ প্রাইম সি বি নট। তো এখানে আলফা এস এর ভ্যালু 40, যেহেতু প্রশ্নে বলাই আছে কলামটা হচ্ছে একটা ইন্টেরিয়র কলাম। আর ডি এর ভ্যালু 19.5, যেটা প্রাথমিকভাবে ধরে নেওয়া হয়েছিল, ডিভাইডেড বাই বি নট, এটা বের করা হচ্ছে 150 প্লাস 2, ল্যামডার ভ্যালু 1, বাদ বাকি সবগুলো ভ্যালু আমাদের অ্যাজ ইউজুয়াল। সো এখান থেকে D2 এর ভ্যালু পাওয়া যাচ্ছে 10.2 ইঞ্চি। তাহলে D1 এবং D2 এই দুইটার ভিতরে সবচেয়ে যেটা বড় সেটাই হবে হচ্ছে ফাইনাল D1 এর ভ্যালু। এটা হচ্ছে পাঞ্চিং শেয়ারের জন্য। এরপরে আবার ওয়ান ওয়ে শেয়ার চেক দিতে হবে। সো ওয়ান ওয়ে শেয়ারটা মূলত হয় হচ্ছে কলামের ফেস থেকে ডি দূরত্বে। তো এটা হচ্ছে কলাম টোটাল ফুটিং এর প্রস্থ বি, এবং এই যে পরিমাপটা, এই পরিমাপটা হচ্ছে L/2 মাইনাস C/2 মাইনাস ডি। অর্থাৎ এই এল এর অর্ধেক থেকে কলামের মেজারমেন্টের অর্ধেক প্লাস ডি বাদ দিলে পরে আমরা এই যে হ্যাশমার্ক করা যে অংশটা আছে, এই হ্যাশমার্ক করা অংশের ভ্যালুটা পেয়ে যাব। তো এই ভ্যালুটা হচ্ছে 2.625 আসে। VU1 কি? VU1 হচ্ছে QU ইন্টু এই ফর্মুলা, অর্থাৎ L/2 মাইনাস C/2 মাইনাস ডি ইন্টু হচ্ছে ফুটিং এর যে প্রস্থ আছে। তো ফুটিং এর দৈর্ঘ্য এবং প্রস্থ সমান 10 ফিট। তাহলে কিউ এর ভ্যালু ছিল 6.14, আর এখানে ডিসটেন্স পাওয়া গিয়েছে 2.625 ইন্টু 10। VU1 পাওয়া যাচ্ছে, অর্থাৎ ওয়ান ওয়ে শেয়ার ফোর্সের ভ্যালুটা পাওয়া যাচ্ছে 161.2 কে। তাহলে আমরা ওয়ান ওয়ে শেয়ারের জন্য যদি ডি এর ভ্যালু বের করি, যে ফর্মুলাটা আমরা নর্মালি জানি যে ওয়ান ওয়ে শেয়ারে VU সমান ফাই টু ল্যামডা স্কোয়ার রুট এ প্রাইম সি বি, এখানে সেই ইকুয়েশনটাকেই ডিটাকে আলাদা করে রাখা হয়েছে। তো আমরা এই ইকুয়েশনে 0.75, এটা হচ্ছে ফাই এর ভ্যালু, 2 ফর্মুলার কনস্ট্যান্ট, ল্যামডার ভ্যালু 1, এ প্রাইম সি 4000, বি এর ভ্যালু 10 ফিট, এটাকে ইঞ্চিতে নিতে হবে, এই জন্য 12 দ্বারা গুণ করা হয়েছে, সেটা পাওয়া যাচ্ছে 14.2। তাহলে আমরা টু এ শেয়ারের ক্ষেত্রে বা পাঞ্চিং শেয়ারের ক্ষেত্রে D1 এর ভ্যালু পাচ্ছি 19.5, এবং ওয়ান ওয়ে শেয়ারের ক্ষেত্রে পাচ্ছি 14.2। সো দুইটার ভিতরে যেটা বড় সেটাই হবে ফাইনাল ডি এর ভ্যালু। তার মানে ডি এর ভ্যালু দাঁড়াচ্ছে 19.5 ইঞ্চি। সো এইচ এর ভ্যালু কত হবে? এইচ এর ভ্যালু 19.5 প্লাস হচ্ছে 4.5, 24 ইঞ্চি, আগের মতোই থাকছে। এরপরে আমাদের কাজ হচ্ছে রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন। তো এটার জন্য বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করতে হবে। সো বেন্ডিং মোমেন্ট ক্রিটিক্যাল হয় হচ্ছে কলামের ফেসে, কলামের ফেস থেকে আউটসাইড পর্যন্ত ডিসটেন্সটা থাকে L/2 মাইনাস C/2। অর্থাৎ এখানে যে তিনটে ফিগার দেখানো আছে, এটা 3 নম্বরটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন দেখানো আছে কলামের ফেজে। এই ভ্যালুটা, অর্থাৎ এটা তো বি, আর এখানকার যে অংশটা থাকছে এটার ভ্যালু হচ্ছে L মাইনাস সি ডিভাইডেড বাই 2, বা L/2 মাইনাস C/2 লেখা যায়। So mu ultimate moment is equals to half into QU into L/2 minus C/2 whole square into B। এখান থেকে মোমেন্টের ভ্যালু পাওয়া যাচ্ছে 554.5 কিউব ফিট। নাও RU is equals to mu divided by BD square। এখান থেকে RU এর ভ্যালু পাওয়া যাচ্ছে 145.8। এই RU এর ভ্যালু থেকে আমাদের একটা ইকুয়েশন আছে 13.14, এখান থেকে রো এর ভ্যালু বের করতে হবে। এই ইকুয়েশনটা পরবর্তী পেজে এখানে দেখানো আছে। Rho is equals to 0.85 f prime c divided by fy into 1 minus square root 1 minus 2 RU divided by 5.85 f prime c। অর্থাৎ এই ইকুয়েশনে RU এর ভ্যালু, f prime c এর ভ্যালু, fy এর ভ্যালু, এই সবগুলো ভ্যালু বসিয়ে আর ক্যালকুলেশন করলে
রো এর ভ্যালুটা পাওয়া যায় 0.0028। তাহলে স্টিলের এরিয়া হবে হচ্ছে রো ইন্টু বিডি। রো এর ভ্যালু পেলাম, বি হচ্ছে 10 ফিট, ফিটকে ইঞ্চিতে নিতে হবে 12 দ্বারা গুণ করে, আর ডি এর ভ্যালু ফাইনালি যেটা পাওয়া গিয়েছিল 19.5। সো এরিয়া পাওয়া যাচ্ছে 6.55 ইঞ্চি স্কোয়ার। নাও ফুটিং এর ভিতরে একটা মিনিমাম শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট থাকতে হবে, তো যেটার ক্ষেত্রে রো এর ভ্যালু আমরা জানি 0.0018। এটার ক্ষেত্রেও ফর্মুলা 0.0018 বি ইন্টু এইচ। এটার ক্ষেত্রে যেরকম জি, এটার ক্ষেত্রে কিন্তু ফর্মুলাটা এইচ। এখানে অনেকেই ভুল করে ফেলে, এটা একটু খেয়াল করতে হবে। সো এইচ এর ভ্যালু হচ্ছে 24 ইঞ্চি। সো মিনিমাম রিইনফোর্সমেন্ট হচ্ছে 5.18, আর আমরা মোমেন্টের রেসপেক্টিভে পাচ্ছি 6.55। ঠিক আছে, তাহলে মোমেন্টের রেসপেক্টিভে যেটা পাচ্ছি সেটাই বড়। এছাড়া ফ্লেক্সারের জন্য আরো একটা মিনিমাম ফর্মুলা আছে, যেটা হচ্ছে 200/Fy ইন্টু বি ইন্টু জি। যে ফর্মুলাটা যেখানে বলা আছে, দ্য মিনিমাম স্টিল রেশিও রিইনফোর্সমেন্ট ইন flexural members is equals to 200/Fy when F prime C less than 4500 psi, and if F prime C greater than 4500 psi or it is equals to, then it should be 3 square root F prime C by Fy। তো যেহেতু F prime C এর ভ্যালু আমাদের আছে 4000 psi, যেটা কিনা 4500 অপেক্ষা ছোট, তাহলে 200/Fy ইউজ করতে হবে। সো 200/Fy মানেই হচ্ছে 0.0033। এটার ক্ষেত্রে কেন? কারণ 200 আর Fy এর ভ্যালু দেওয়া ছিল হচ্ছে 60000। 200 কে 60000 দ্বারা ভাগ করলে এই ভ্যালুটা পাওয়া যায়। তো আমরা এখানকার, এটা হচ্ছে ডি, বি ইন্টু ডি। সো এই ভ্যালুটা পাওয়া যায় 7.72। তার মানে ফ্লেক্সারের জন্য একটা রিইনফোর্সমেন্ট পাচ্ছি, শ্রিঙ্কেজের জন্য মিনিমাম একটা পাচ্ছি, আর ফ্লেক্সারের জন্য মিনিমাম একটা পাচ্ছি। তিনটার ভিতরে সবচাইতে যেটা বড় সেটাই হবে হচ্ছে ফাইনাল গভর্নিং স্টিল এরিয়া। সো এখন আমরা স্পেসিং বের করব। স্পেসিং ইজ ইকুয়ালস টু হচ্ছে বি ইন্টু এস, স্মল এস ডিভাইডেড বাই ক্যাপিটাল এস। স্মল এস হচ্ছে যে বারটা ব্যবহার করা হবে সেই বারের এরিয়া। তো আমরা 7 নাম্বার বার যদি ইউজ করি, তাহলে 7 নাম্বার বারের এরিয়া হচ্ছে 0.60। এটাকে বি, বি হচ্ছে কোন অংশটুকু, যতটুকু জায়গার ভিতরে রিইনফোর্সমেন্ট দিতে হবে। তো এখানে একটু খেয়াল করি, টোটাল ফুটিং এর যে মেজারমেন্টটা ছিল সেটা হচ্ছে 10 ফিট। এখান থেকে কভারিং 3 ইঞ্চি বাদ দিতে হবে। তাহলে 10 ইন্টু 12, এটাকে ইঞ্চিতে নিলাম, মাইনাস হচ্ছে এই পাশে 3 ইঞ্চি কভারিং, এই পাশে 3 ইঞ্চি কভারিং, এই জন্য দুই সাইডের জন্য 2, আর প্রত্যেক সাইডে 3 ইঞ্চি করে কভারিং, ইন্টু হচ্ছে 7 নম্বর বারের এরিয়া 0.60, আর টোটাল এরিয়া পাওয়া গিয়েছে 7.72। তাহলে স্পেসিং পাওয়া গিয়েছে 8.86। স্পেসিংকে ডাউন করতে হবে, সো এই ভ্যালুটা আসে 8.5 ইঞ্চি। তাহলে 7 নম্বর বার 8.5 ইঞ্চি পর পর প্রোভাইড করতে হবে। যেহেতু এটা স্কোয়ার ফুটিং, তাই এই ফুটিং এর দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর রিইনফোর্সমেন্টটা সেম হবে। সো 8.5 ইঞ্চি ইন বোথ ডিরেকশন। তো এটা হচ্ছে ফুটিং এর একটা ক্রস সেকশন, যেখানে দৈর্ঘ্য প্রস্থ দেখানো আছে 10 ফিট বাই 10 ফিট। ফুটিং এর গভীরতা হচ্ছে 2 ফিট, আর ফুটিংটা মাটির নিচে আছে হচ্ছে 4 ফিট গভীরে। ফুটিং এর যে বটমটা, সেই বটম সারফেসটা আছে, আর কলামের মেজারমেন্ট আছে হচ্ছে 18 ইঞ্চি। তো এটা হচ্ছে ফুটিং এর ক্রস সেকশন। তো প্র্যাকটিক্যালি এখানে আরো দুইটা জিনিস অ্যাড করতে হয়। একটা হচ্ছে সিসি, 3 ইঞ্চি সিসি ফুটিং এর নিচে দেখাতে হয়, আর একটা হচ্ছে 1 লেয়ার অর্থাৎ 3 ইঞ্চি বা 1 লেয়ার ব্রিক ফ্ল্যাট সলিং। এই প্রথমে দিতে হয় ব্রিক ফ্ল্যাট সলিং, তারপরে সিসি, তারপরে হচ্ছে মূল যে ফুটিংটা থেকে সেই ফুটিং এর কংক্রিটের ঢালাই। তো এইভাবে মূলত ডিটেলিংটা দেখাতে হয়। তো এই ছিল হচ্ছে আইসোলেটেড কলাম ফুটিং। যদি সেটা স্কোয়ার ফুটিং হয়ে থাকে তাহলে সেটা কিভাবে ডিজাইন করতে হবে সেটা সম্বন্ধে আলোচনা। আমাদের এটাকে আরো ভালো মতো প্র্যাকটিস করলে আশা করি আমাদের এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সহজেই শেষ করতে পারবো। তো আজকের লেকচার এই পর্যন্তই শেষ।